হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের এবিটিএ নয় WBH এর টেস্ট পেপারের দুটো স্কুল তোমাদের দেওয়া ছিল। আজকে 3 নম্বর স্কুল, যা পেজ নম্বর হচ্ছে C6। স্কুলটার নাম হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তা এবিটিএ যে কয়েকটা স্কুল তোমাদের দেওয়া হয়েছে অলরেডি চ্যানেলে রয়েছে, সেগুলো খুব ভালো করে প্রিপারেশন নাও। আর WBH এর টেস্ট পেপার সলভ করছে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের জন্য কোথাও একটু তাদের বঞ্চিত করা হয়েছে, সেই উদ্দেশ্যে আমি আবার WBH তে ফিরছি। পরবর্তীকালে আবার এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে তারও সলিউশন তোমাদের দেওয়া হবে, কাউকে নিরাশ করব না। তা একটু বলে দিই যে এখানে সমস্ত কন্টেন্টগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ, তাই যারা WBH এ টেস্ট পেপার করছো বা এবিটিএ টেস্ট পেপার সলভ করছো বা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করছো, সবাইকে বলছি নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। কেননা এই প্ল্যাটফর্ম থেকে তুমি অঙ্কের ভালো প্রিপারেশন বলতে সঠিক ও নিখুঁত সমাধান খুব সহজে হাতের নাগালে পেয়ে যাবে। তা দেখে নেওয়া যাক আজকে যে পর্বটা রয়েছে সেক্ষেত্রে কি অঙ্কগুলো রয়েছে এবং তার নিখুঁত ও ডিটেলস সমাধান। তা প্রথম যে একের দাগের 6টা হচ্ছে তোমাদের MCQ থাকে, তোমরা সবাই জানো, এতদিন ধরে সেই ধারাবাহিকভাবে চলছে। তা দেখে নিচ্ছি একের দাগের একের অঙ্কে একটু লিখে নিই। WBH টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে C6 এর যে কোশ্চেনগুলো আছে তার আজকে সমাধান দেখব। তা প্রথমে দেখো কি রয়েছে একের দাগের একের অঙ্কে। এখানে বলেছে যে কোনো মূলধন 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। তা মূলধনটা বলেছে 10 বছরে 3 গুণ, অর্থাৎ সুদ আসলে 3 গুণ হচ্ছে, আসলে 3 গুণ। তা আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি আসলটা হচ্ছে x টাকা, তাহলে 3 গুণ বলতে কি দেওয়া আছে, সুদাসল, সেটা হচ্ছে 3x টাকা। সুতরাং আমরা সুদ কত পাবো, আগেও তোমাদের বলেছি এই টাইপের অঙ্কে যে সুদাসল বলতে সুদ যুক্ত আসল, সেখান থেকে কি করবো আমরা আসলটাকে বাদ দেবো, তাহলে কি পেয়ে যাব, পেয়ে যাব আমরা সুদ। তাহলে সুদ পেয়ে যাচ্ছি 3x মাইনাস এক্স সমান 2x টাকা, এটা সুদ। এবার দেখো সুদ সমান আমরা কি জানি, 2x সমান 2x, কেন এখানে সুদ হচ্ছে 2x, PTR/100। P বলতে আসল কত রয়েছে x, T বলতে এখানে বলেছে দেখো 10 বছরে, তাহলে টির ভ্যালু আসছে 10। সুদের হারটা জানতে চেয়েছে, ওটা দেওয়া নেই, তা ধরে নিচ্ছি R/100। তাহলে উভয় দিক থেকে x ক্যান্সেল হবে, একটা জিরো ওপর নিচে ক্যান্সেল হলো, আর ইকুয়াল টু পড়ে থাকছে 10 আর 2 গুণ করলে 20। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। এরপর দুইয়ের যে প্রশ্নটা রয়েছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে x² প্লাস 7x প্লাস k ইকুয়াল টু 10। এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে, বীজদ্বয়ের গুণফল হচ্ছে -3, তাহলে k এর মান কত। তাই এই সমীকরণটাকে আগে সাজিয়ে নেবো ভালো করে। কিভাবে, দ্বিঘাত সমীকরণের ফরম্যাট যেমন হয়, প্রথমে স্কোয়ার ফরম্যাট, তারপর হচ্ছে এক ঘাত x এর, আর কনস্ট্যান্ট টার্ম দেখো ডান দিকে 0 রাখতে হবে শুধু, তাহলে 10 আছে, 10 কে যদি এপারে আনি k - 10, আর ডান দিকে দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখতে কেমন লাগছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফরম্যাটে চলে এলো। যে ক্ষেত্রে দেখো এর ভ্যালুটা কত, এখানে x² কিছু নেই বলতে 1 আছে সহগ, তাহলে a সমান 1, b সমান 7, আর c হচ্ছে k - 10। কি বলেছে এবার, এবার বলেছে বীজদ্বয়ের গুণফল -3। আমরা বীজদ্বয়ের গুণফল সমান কি জানি, c/a। কোথা থেকে পাই, ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা বীজদ্বয়ের গুণফল কত পাবো, c/a বলতে c সমান k - 10 বাই a সমান কি, এখানে কিছু নেই মানে 1, সেটা কত বলা আছে,
বলা আছে -3। এবার দেখো কে সমান কত পেয়ে যাব, -3 -10 উপরে গেলে +10 সমান 7। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর চলে আসছে অপশান এ। এরপর 3 প্রশ্নে যাব। 3 প্রশ্নে কি বলেছে, ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান দৈর্ঘ্যের যায়। আগে ছবিটা এঁকে নিই, যে ও কেন্দ্রে একটা বৃত্ত রয়েছে, 3 অঙ্কে ও কেন্দ্রের একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, পি কিউ আর এস দুটি সমান দৈর্ঘ্যের যায়। আর কি বলেছে, পি ও কিউ 60°। পি ও কিউ হচ্ছে বলতে ও কোনটা 60°। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে আর ও এস অর্থাৎ এই কোণটা কত সেটা জানতে চেয়েছে। তাই একটু বলে দিই, দেখো ওপরে একটা ত্রিভুজ হচ্ছে পি ও কিউ, আর নিচের ত্রিভুজ হচ্ছে দেখো আর ও এস। এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কেন, প্রথমে আসছি ও থেকে পি যা আমরা বলতে পারি ও থেকে আর, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও থেকে কিউ যা ও থেকে এস তা, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি পি কিউ সমান দেওয়া আছে আর এস। তাহলে সর্বসমতা সাইড সাইড সাইড, এই শর্ত থেকে আমরা কি পেয়ে গেলাম, দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর সর্বসম হলে কি হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণ সমান হয়। তার মানে এই যে পি ও কিউ 60° আছে, তার অনুরূপ কোণ হচ্ছে আর ও এস। তাহলে এটা যেহেতু 60° আছে, এরও ভ্যালুটা চলে আসবে 60°। তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 3 দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। এবার 4 দাগের যে অঙ্কটা রয়েছে দেখে নেব। 4 অঙ্কে কি রয়েছে, 4 অঙ্কে বলেছে a প্লাস বি সমান 90°। তাহলে cot a সমান 2/3 হলে cot b এর মান কত। cot a সমান 2/3। এবার দেখো আমি এখানে যেহেতু cot b চেয়েছে, তাহলে এটাকে রিপ্লেস করব কোথায়, b তে। তাহলে আমি এর মানটা এখান থেকে বার করে নিই। a সমান কি হয়ে যাবে 90° মাইনাস বি। জাস্ট এই এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি পেয়ে যাচ্ছি, cot a সমান কত 90 মাইনাস বি সমান 2/3। cot 90 মাইনাস থিটা সমান কি tan থিটা, এখানে থিটার জায়গায় বি বসে আছে, তাহলে tan বি সমান 2/3। এবার tan বি কে যদি আমরা উল্টে দিই কি পাবো, cot বি। তাহলে cot বি আমরা পেয়ে যাচ্ছি কি 3/2, যা আমাদের চেয়েছে। তাহলে চারটে অপশনের মধ্যে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি রয়েছে কত 3/2। এবার 1 দাগে 5 অঙ্কে ফিরবো, যেখানে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের 3/x গুণের সাংখ্যমান সমান। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। কি বলেছে, একটা নিরেট গোলক রয়েছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান, 3/x গুণ আয়তনের। অর্থাৎ দেখো ধরে নিচ্ছি প্রথমে গোলকটা হচ্ছে ব্যাসার্ধ আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, 4πr²। সেটা কার সঙ্গে সমান বলেছে, আয়তন যেটা আসবে অর্থাৎ 4/3πr³ এর কত গুণ, এর বলেছে 3/x গুণ। তাহলে দেখো উপর নিচে একটা করে 3 ক্যান্সেল হলো, 4π ক্যান্সেল হলো, আর এদিক থেকে যদি একটা আর যদি ক্যান্সেল হয়, তাহলে কি পড়ে থাকছে r/x = 1 বা r=x। তাহলে যে গোলকটা ছিল তার ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম, ব্যাসার্ধ হচ্ছে r একক বলতে তার ভ্যালুটা কত এসেছে x। সুতরাং গোলকের ব্যাসার্ধ হচ্ছে x একক। চারটে অপশনের মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। 6 প্রশ্নে 1 দাগের শেষ প্রশ্ন যেটা, তাতে বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40
এই তথ্যে যদি 35 না থাকে মধ্যমা কত বৃদ্ধি পাবে। আগে আমি সংখ্যাগুলো লিখে ফেলি। 30 রয়েছে, 34, 35, 36, 37, 38, 39, শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে 40-এ। 30-এর পর শুধু 34 আর তারপর একই রকম ভাবে চলেছে। প্রথমে দেখে নিই এর মধ্যমা কত। মধ্যমা কত হবে? দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা টার্ম। আর এক্ষেত্রে মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তোমাকে আর কষ্ট করে সাজাতে হবে না। 8টা টার্ম যদি হয় মধ্যমা কত হবে? 8/2, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ, তাদের গড় অর্থাৎ বাই 2। 8/2 বলতে 4তম পদ। চতুর্থ পদ কত হচ্ছে দেখো, 1 2 3 4 অর্থাৎ 36। আর তারপরের পদটা হচ্ছে 37/2, এটা কত আসছে? 36.5। এবার যদি 35 না থাকে, 35 না থাকলে মধ্যমা কত হবে? দেখো এই 35-এর টার্মটা নেই, মনে করো এখানে 35 নেই, তাহলে কটা টার্ম হবে? 1 2 3 4 5 6 7, 7টা টার্ম। একটা তো 8টা ছিল, একটা কমে গেছে। 7টা বলতে তার যে মধ্যমা কত হবে? 7 প্লাস 1/2 তম পদ। 7 প্লাস 1 বলতে 8, 8/2 বলতে 4তম পদ, তাহলে 1 2 3 4, সেটা চলে আসে 37। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেল? আগে ছিল 36.5, এখন হয়ে গেছে 37। অতএব মধ্যমা বৃদ্ধি পাবে কত? 37 থেকে বাদ দিয়ে দেবো 36.5 সমান 0.5। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশানের মধ্যে অপশান বি সঠিক উত্তর। এরপর 2-এর দাগে যে শূন্যস্থান পূরণে 5টা অঙ্ক থাকে, 5টা করতে হয়, 6টা দেওয়া থাকে, সেগুলো দেখে নেব। প্রথমে কি বলেছে 2-এর দাগে 1-এর অঙ্কে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? এটা মনে রাখবে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হয় অধমর্ণ। 2-এর প্রশ্নে কি বলেছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত হলে। অর্থাৎ দেখো সমীকরণটা কি দেওয়া রয়েছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এর বীজদ্বয় আমি ধরে নিচ্ছি, একটা হচ্ছে আলফা আর অপরটা কি হবে? অনন্যক বলেছে, পরস্পরে কি অনন্যক, তাহলে 1/α। আর কি বিপরীত বলতে এর চিহ্ন যদি প্লাস হয় এটা হবে মাইনাস, বা এটা মাইনাস নিলে ওটা প্লাস হতো। এবার কি বীজদ্বয়ের গুণফল কি বলেছে? একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে, a প্লাস সি সমান কত। আমি বীজদ্বয়ের গুণফল রিলেশনটা নিচ্ছি, তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল সমান কি? c/a, c/a। তাহলে দেখো আলফা আলফা ক্যান্সেল হলে পড়ে থাকবে মাইনাস, মাইনাস এ গুণ হলে মাইনাস এ সমান সি, মাইনাস এটা ওপারে গেলে সি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে চেয়েছে কি যে সি প্লাস এ বা এ প্লাস সি সমান কত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0। এবার 2-এর দাগে যে 3-এর অঙ্কে রয়েছে দেখো, বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, মানে বড়। তাহলে বৃত্ত দুটির সর্বাধিক ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। কি বলেছে? বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। ছবিটা আঁকলে দেখো দুটো বৃত্ত রয়েছে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে, এই যে দুটো কেন্দ্র রয়েছে সেই দূরত্বটা ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বড়। তার মানে এখান থেকে বুঝতে হবে যে বৃত্ত দুটি কিন্তু অনেকটা দূরে রয়েছে, কেউ কাউকে স্পর্শ করেনি বা ছেদ করেনি, ছেদ তো করবেই না, বা বহিঃস্পর্শ করেনি, অনেকটা ডিস্টেন্সে রয়েছে। এবার এখান থেকে আমরা কটা স্পর্শক আঁকতে পারবো? দেখো এখান থেকে আমরা এইভাবে একটা সাধারণ স্পর্শক বলতে দুটো সরল সাধারণ, আর তির্যক বলতে এইভাবে হচ্ছে তির্যক স্পর্শক আমরা আঁকতে পারি। তাহলে মোট কটা আসছে? 4টি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4টি স্পর্শক। 4-এর দাগের প্রশ্নে যাব। এখানে কি বলেছে? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ। কি জানতে চেয়েছে?
কট থিটার মান। তা দেখো এক্ষেত্রে আমরা কি করব, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি, হাফ বলতে আমরা কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। দুদিক থেকে সাইন সাইন উঠে গেলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এদিকে 30 ডিগ্রি, বা থিটা সমান মাইনাস 30 ওপারে গেলে প্লাস 30, ওটা 30 প্লাস 30 সমান 60 ডিগ্রি। কি চেয়েছে, চেয়েছে কট থিটার মান। তাহলে কট থিটা সমান কি আসবে, কট 60, যার ভ্যালু আমরা জানি 1/√3। তাহলে 4 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি 1/√3। এবার 5 প্রশ্নে কি বলেছে, 5 প্রশ্নে বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। দেখো ছবিটা আঁকলেই বুঝতে পারবে, নিরেট অর্ধগোলক এরকম হবে, এটা হচ্ছে নিরেট, আর এইদিকে তল আছে, এই পাশে যে তলটা যাকে আমরা বলি বক্রতল সেটা একটা, আর উপরের তলটা হচ্ছে দেখো বৃত্তের মতো মানে বৃত্তাকার তল, সেটা কি সমতল। তাহলে সমতল আর একটা গলীয় তল, তার মানে দুটি তল, সঠিক উত্তর কি দুটি তল আমরা পেয়ে যাব। এবার 2 দাগের যে শেষ প্রশ্ন কি বলেছে, 6 প্রশ্নে বলেছে x1 x2 থেকে শুরু করে xn পর্যন্ত এই যে সংখ্যাগুলো রয়েছে এদের গড় হচ্ছে x বার, এদের গড় কত বলেছে x বার। তাহলে x বার সমান কি x1 থেকে x2 এইভাবে যোগ করতে করতে xn পর্যন্ত যাব, বাই কটা সংখ্যা 1 2 করে nটা সংখ্যা রয়েছে, n দিয়ে ভাগ। কি জানতে চেয়েছে, ax1 ax2 axn এর গড় কত। দেখো ax1 ax2 এইভাবে axn এই যে সংখ্যাগুলির এদের গড় কত হবে, সবগুলোকে আমরা যোগ করব। তাহলে ax1 ax2 এইভাবে শেষ হবে axn, আর কটা সংখ্যা 1 থেকে শুরু করে n এর শেষ হয়েছে, অর্থাৎ nটা সংখ্যা। ওপর থেকে আমরা a কমন নিয়ে নিচ্ছি, প্রতিটা আমি দেখো a রয়েছে, a যদি কমন নিয়ে নিই কি আসবে x1 প্লাস x2 এইভাবে শুরু করতে করতে যাবে xn এর শেষ, বাই হচ্ছে n। এবার উপরের দিকে তাকাও, এই যে ভ্যালুটা কত রয়েছে x বার, তাহলে x1 থেকে শুরু করে xn পর্যন্ত যোগফল বাই n সমান হচ্ছে a x বার। তাহলে 6 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে a x বার। এবার 3 দাগের যে প্রশ্নগুলো থাকে সত্য মিথ্যা তোমাদের নির্বাচন করতে হয়। 3-1 প্রশ্নটা কি রয়েছে দেখো, 3-1 প্রশ্নে রয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তা এই বিবৃতি পড়েই তোমরা বুঝতে পারছো যে বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, কেননা একই সময়ের জন্য 1 বছর হলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়, কিন্তু 1 বছরের পর যখন 2 বছর বা 3 বছর বা 4 বছর হয় তখন সেক্ষেত্রে কিন্তু সরল সুদটা কম হয় এবং বেশি হয় কে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে কি বলা আছে, এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদটা কম হবে, তার মানে এই যে স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। 2 প্রশ্নে যাব, কি বলেছে দেখে নিই, xy is to z স্কয়ার, আর রয়েছে yz is to x স্কয়ার, আর xz is to y স্কয়ার। এই যে অনুপাতগুলি রয়েছে তাদের যৌগিক অনুপাত 1:1 হবে, সেটা সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে দেখো যৌগিক অনুপাত নির্ণয় করতে গেলে আমরা কি করি, যতগুলো অনুপাত থাকবে প্রত্যেকটা অনুপাতের বাম দিকে যে টার্মগুলো থাকবে গুণ করবো, ইস টু ডান দিকের টার্মে গুণফল। তাহলে যৌগিক অনুপাত কি আসবে, এর বাম দিকে xy, এটার বাম দিকে yz, এটার বাম দিকে xz ইস টু, এর ডান দিকগুলোতে কি রয়েছে দেখো, z স্কয়ার ইস টু x ইন্টু x স্কয়ার ইন্টু y স্কয়ার। তাহলে কি আসছে দেখো, এখানে x দুটো মানে x স্কয়ার, এখানে x স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। আবার দেখো এখানে y দুটো বলতে y স্কয়ার, ডান দিকে y স্কয়ার ক্যান্সেল, এখানে z গুণ করলে z স্কয়ার, আর এখানে z স্কয়ার, তার মানে কি পড়ে থাকছে 1:1। এটা বা হবে না, এটা হবে সমান চিহ্ন, এটাই আসছে সঠিক উত্তর। এক্ষেত্রে কি রয়েছে 1:1, তার মানে 2 দাগে যে স্টেটমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। 3 অঙ্কে যাবো এবার। 3 অঙ্কে কি বলেছে, 3 অঙ্কে বলেছে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়। বহিস্থ বলতে বৃত্তের বাইরে একটা বিন্দু, সেখান থেকে তুমি বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায়। দেখো একটা বৃত্ত রয়েছে,
তার বাইরে একটি বিন্দু তুমি নিলে, এটা বহিস্থ বিন্দু বলা হয়, সেখান থেকে তুমি এইরকম একটা স্পর্শক টানতে পারো আর এইভাবে একটা স্পর্শক টানতে পারো। তাহলে কটা? দুটি। কিন্তু এক্ষেত্রে কটা বলা আছে? এক্ষেত্রে বলা আছে কেবলমাত্র আমি একটি স্পর্শক টানতে পারবো। তার মানে এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে মিথ্যা। চারের প্রশ্নে যাব। চারের প্রশ্নে কি বলেছে? সাইন 72 ডিগ্রি, সাইন 72 ডিগ্রি আর কি রয়েছে cos 18 ডিগ্রি এর মান অসমান। এটাকে আমরা cos এ একটু রিপ্লেস করে দেখি কত আসছে। সাইন 72 এটা আমরা লিখতে পাই সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। দেখো 90 থেকে 80 যাওয়া মানে 18 যাওয়া মানে কত পড়ে থাকবে? 72। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? cos থিটা, অর্থাৎ cos 18 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? সাইন 72 ডিগ্রি যা আর cos 18 ডিগ্রি তা। কিন্তু এক্ষেত্রে কি বলা আছে? দুটি হচ্ছে মান অসমান। তাহলে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। পাঁচের প্রশ্নে যাব। পাঁচের প্রশ্নে কি বলেছে? পাঁচের প্রশ্নে বলেছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 8টি। সমকোণী চৌপল মানে আয়ত ঘনাকার অংশ, তার কটি কর্ণ থাকে? কর্ণ থাকে 4টি টোটাল। তুমি একটা ঘরে কল্পনা করো, ঘরে একটা কোণ থেকে আসবে কি? একটা কর্নার থেকে আসবে দুটো, আবার অপর কর্নার থেকে আসবে দুটো, অর্থাৎ টোটাল 4টি কর্ণ। কিন্তু এক্ষেত্রে রয়েছে কয়টি? 8টি কর্ণ। সুতরাং এই স্টেটমেন্টও হয়ে যাচ্ছে মিথ্যা। ছয়ের প্রশ্নে যাব এবার। ছয়ের প্রশ্নে কি বলেছে? ছয়ের প্রশ্নে বলেছে 3, 14, 18, 20, 5। 3, 14 আর কি রয়েছে? 18, 20, 5। এই তথ্যের মধ্যমা বলেছে 18। তা মধ্যমা নির্ণয় করতে গেলে দেখো এখানে মানগুলো ঠিক করে সাজানো নেই ঊর্ধ্বক্রমে, তাহলে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। প্রথমে কি আসবে? প্রথমে আসবে 3, তারপর 5, তারপর 14, 18, 20। 1, 2, 3, 4, 5, টোটাল 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যা হলে কি হয়? মধ্যমা হবে 5 + 1 অর্থাৎ 6/2। 6/2 বলতে কত? 3। তৃতীয় পদ, তৃতীয় পদ কত আসছে? 1, 2, 3, 14। তাহলে মধ্যমা হওয়ার কথা 14, কিন্তু সেক্ষেত্রে কি দেওয়া রয়েছে? 18। সুতরাং এই বিবৃতিও হয়ে যাচ্ছে মিথ্যা। এবার 4 দাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে তার সমাধান আমরা দেখে নেব। 4-এর একের প্রশ্নে কি বলেছে? 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তা ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। তাহলে কত টাকার সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে? 400 টাকার কত বছরে? 1 + R/100 হোল টু দা পাওয়ার কত বছর দেওয়া আছে এক্ষেত্রে? 2 বছর সমান কত হচ্ছে? 441। এটা কোন সূত্র ইউজ করেছি? সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/100 হোল টু দা পাওয়ার n। দেখো P বলতে 400 টাকা, 1 + R আমি ধরে নিয়েছি বাই 100 সূত্র অনুযায়ী আসে, হোল টু দা পাওয়ার কি হয়? n। n মানে বছর। কত বছর দেওয়া আছে এক্ষেত্রে? 2 বছর। সেটা সমান কার সঙ্গে? সমান 441। এবার দেখো একটু সিম্পলিফাই করে নেব। 1 + R/100 এর হোল স্কয়ার যেমন আছে থাক, 400টা উপরে গেলে ভাগ হবে, তাহলে 441/400 এটা আমরা লিখতে পারি 21/20 এর হোল স্কয়ার। কেন? 21 কে 2 বার গুণ করলে 441 আর 20 কে 2 বার গুণ করলে 400। দুদিক থেকে এবার স্কয়ার তুলে দেবো, কি আসবে? 1 + R/100 সমান 21/20। তাহলে R/100 সমান আমরা পেয়ে যাচ্ছি 21/20 প্লাস 1টা হয়ে গেল -1। তাহলে পেয়ে যাচ্ছি R/100 সমান 21 গুণ করলে 20 আর 21 থেকে গেলে 1/20। তাহলে R = 1/20 × 100, 20 5 100। তাহলে আমরা পেয়ে যাচ্ছি চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%। এবার 2 এর অঙ্কে যাব। A ও B এর ব্যবসায় মোট লাভ 1500 টাকা। কি বলেছে? 4-এর 2 এর মোট লাভ 1500 টাকা। তার মধ্যে কি বলা আছে? বলা আছে এর মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। এর লাভ যদি 900 টাকা হয় তাহলে বলো বি এর লাভ কত আসবে? বাকি লাভটা 1500 মাইনাস এর লাভ বলতে 900 টাকা সমান কত?
600 টাকা। এর মূলধন দেওয়া আছে 6000 টাকা। তাহলে বি এর মূলধন কত হবে? এখানে কোনো কন্ডিশন নেই, তার মানে তাদের লাভের অনুপাতটা হবে মূলধনের অনুপাত। তাহলে দেখো লিখছি বি এর মূলধন বাই এ এর মূলধন সমান বি এর লাভ বাই এ এর লাভ। তার মানে বি এর মূলধন সমান পেয়ে যাচ্ছি বি এর লাভ বাই এ এর লাভ। এখানে কি ছিল? এর মূলধন, ওপারে গেলে গুণ হয়ে যাবে, এ এর মূলধন। মানগুলো বসাই। বি এর লাভ রয়েছে 600, এ লাভ হচ্ছে 900, এর মূলধন রয়েছে দেখো এখানে দেওয়া আছে কত? 6000 টাকা। তাহলে দুটো জিরো ক্যান্সেল হলো, 3 3 এ 9, 3 2 এ 6, আবার 3 দিয়ে কাটাকুটি করলে 3 2 এ 6, 2000 এর সঙ্গে 2 গুণ করলে 4000 টাকা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি এর মূলধন কত? 4000 টাকা। এরপরে 4 এর দাগে 3 এর অঙ্কটা দেখে নেব কি রয়েছে। একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে 7x স্কয়ার প্লাস 12, 7x স্কয়ার প্লাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। এই সমীকরণের কি বলেছে? বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল, প্রথমে গুণফল না যোগফল রয়েছে দেখে নিই। সমষ্টি, সমষ্টি মানে যোগফল ও গুণফলের অনুপাত। তা আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাই? বীজদ্বয় সমষ্টি মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এখানে কোনটা কম্পেয়ার করবো? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বি সমান পেয়ে যাচ্ছি 12 আর এ সমান 7 ইস টু সি বাই এ। বীজদ্বয়ের গুণফল রয়েছে না, সি বলতে 18 বাই এ বলতে 7। তাহলে নিচের দেখো দুটো হচ্ছে 7 রয়েছে, 7 ক্যান্সেল হবে, আর 6 দিয়ে কাটাকুটি করলে 6 2 12, 6 3 18, তাহলে চলে আসছে -2:3। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার 4 প্রশ্নে রয়েছে বি প্রপোর্শনাল এ কিউব, বি এর বৃদ্ধির অনুপাত 8:27। তাহলে এর বৃদ্ধি কি অনুপাতে হবে? কি রয়েছে সম্পর্কটা? সম্পর্কটা রয়েছে এইরকম, বি প্রপোর্শনাল এ কিউব। এই প্রপোর্শনাল তুললে আমরা কি পাবো? বি সমান চিহ্ন আসবে, একটা ধ্রুবক আসবে, ধরে নিচ্ছি কে এ কিউব, যেখানে কে একটি ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমি যদি বি এর প্রাথমিক মান b1 নিই, বি এর প্রাথমিক মান b1 ও অন্তিম মান b2, এটা ধরে নিচ্ছি। এ এর প্রাথমিক মান ধরছি a1 আর অন্তিম মান a2। তাহলে কি পাবো? বি যখন b1 হবে তখন কে এটা হয়ে যাবে a1, তাহলে a1 কিউব। বি যখন b2 হয়ে যাবে তখন কে এর জায়গায় পাবো a2 এর কিউব। কি চেয়েছে? চেয়েছে a1 আর a2 অনুপাত। তাহলে দেখো আমরা এই যে দুটো সমীকরণ পেলাম তাকে ভাগ করব, বাম দিকে ভাগ, বাম দিকে b1 বাই b2 সমান কে a1 কিউব বাই কে a2 এর কিউব। এবার দেখো ওপর নিচে বি ক্যান্সেল হলে আমরা কি পেয়ে যাব? সরি বি নয়, কে ক্যান্সেল হলে b1 বাই b2 এটা কি রয়েছে? 8/27, 8/27, আর এখানে পড়ে থাকবে a1 বাই a2 এর হোল কিউব একসঙ্গে লিখলে। তাহলে a1 বাই a2 সমান আমরা কি পাবো? 8/27 তার 1/3। 1/3 বলতে 3টে থেকে একটা নেবো, তাহলে 8 এর মধ্যে আমরা কয়টা 2 পাই? 3টে, সেক্ষেত্রে একটা বেরোবে 2, আর 27 মানে 3টে 3, সেখান থেকে একটা 3 বেরোবে। তাহলে এর বৃদ্ধির অনুপাত কত হবে? অতএব এ এর বৃদ্ধির অনুপাত চলে আসছে 2:3। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা 5 প্রশ্নে যাব। কি বলেছে? 5 প্রশ্নে রয়েছে জ্যামিতি থেকে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। ভালো কথা। তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আরো ভালো কথা, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ছবিটা আঁকতে হবে।
কেমন আসবে? দুটি বৃত্ত রয়েছে, পরস্পরকে ছেদ করে, তাহলে সাধারণ জ্যা কোনটা হয়ে যাবে? এটাই হয়ে যাচ্ছে সাধারণ জ্যা। এটা কেন্দ্র হচ্ছে ও, এটা কেন্দ্র ও ড্যাশ ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ বি সাধারণ জ্যা। এবার এই যে এ বি সাধারণ জ্যাটা দৈর্ঘ্য কত রয়েছে? দৈর্ঘ্য রয়েছে 12 সেন্টিমিটার। ধরি ও ও ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের সাধারণ জ্যা এ বি সমান 12 সেন্টিমিটার। এবার আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব? যে ও ড্যাশ যোগ করব, যা হচ্ছে এবি কে ডি বিন্দুতে ছেদ করে। ও ও ড্যাশ যুক্ত করা হলো, যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। দূরত্ব বলতে লম্ব দূরত্ব, সুতরাং ওডি কি হবে? এবির উপর লম্ব, অতএব ওডি লম্ব এবি। এবার আসছি উপপাদ্যে। যেহেতু ওডি লম্ব এবি, অর্থাৎ বৃত্তের কোন একটা জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করলাম, তাহলে সেই লম্ব কি করবে? ওই জ্যাকে সমান দুভাগে ভাগ করবে। সুতরাং এই যে এবি ছিল 12 সেন্টিমিটার, এখন এ থেকে ডি পেয়ে যাব 6 সেন্টিমিটার, ডি থেকে বি পেয়ে যাব 6 সেন্টিমিটার, সমান দুভাগে ভাগ করবে। তাহলে কি পেয়ে যাচ্ছি? এডি সমান বিডি সমান 12/2 সমান 6 সেন্টিমিটার। এবার ও এ যুক্ত করা হলো। সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজ? ও ডি এ থেকে পাই কি পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। লম্ব বলতে কোনটা? এডি ধরে নিচ্ছি। তাহলে দেখো এডি স্কয়ার প্লাস ভূমি বলতে ওডি স্কয়ার সমান অতি বলতে ও এ স্কয়ার। বা এডি এর ভ্যালু আমরা কত পেয়েছি? 6। তাহলে 6 স্কয়ার প্লাস ওডি স্কয়ার সমান ও এ বলতে কত? বৃত্তের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কত হয়েছে? 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কয়ার। তাহলে পেয়ে যাচ্ছি ওডি সমান 10 স্কয়ার মানে 100, আর 6 স্কয়ার হয়ে গেলে 36, তার রুট সমান √64 অর্থাৎ 8। তাহলে দেখো একই রকম ভাবে আমরা কি পাবো? অনুরূপে ও ড্যাশ ডি সমান 8। অতএব ও ও ড্যাশ অর্থাৎ বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, এপারে পাচ্ছি 8 সেন্টিমিটার, ওপারে 8 সেন্টিমিটার, সমান 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 6 দাগের প্রশ্নে যাব। কি রয়েছে? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি, তাহলে রম্বসটির পরিসীমা কত হবে? তা দেখো একটি রম্বস রয়েছে, রম্বসটাকে এঁকে নিই। একটি রম্বস রয়েছে, তার 4টে বাহু তো সমান হয়, এ বি সি ডি। ধরে নিচ্ছি এ বি সি ডি রম্বসের কর্ণ এসি সমান কত কত রয়েছে? 24 আর 10, 24 সেন্টিমিটার। কর্ণ বিডি সমান 10 সেন্টিমিটার। তাহলে এসি হচ্ছে 24 আর বিডি হচ্ছে 10, এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও। এবার আমরা কি জানি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুভাগে ভাগ করে, তাহলে আমরা কি পেয়ে যাব? দেখো ও এ সমান ও সি সমান কত পাবো? 24কে 2 ভাগে ভাগ করলে 12 সেন্টিমিটার। আর কি? ও বি সমান ও ডি, সেটা ছিল 10, তাকে 2 ভাগে ভাগ করলে 5 সেন্টিমিটার। এবং কোণ এ ও বি সেটা হবে কোণ এ ও ডি, আবার কোণ বি ও সি, আবার কোণ সি ও ডি, প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এই যে 4টে কোণ, এগুলো সব 90 ডিগ্রি করে।
যে কোনো একটা ত্রিভুজ নেবো আমরা। তা ত্রিভুজ এ ও বি থেকে পাই, এ ও বি তো একটি সমকোণী ত্রিভুজ। সেখানে দেখো এটা পেয়ে গেছি 5, এটা হচ্ছে 12। তাহলে এ বি স্কোয়ার অর্থাৎ অতি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার বলতে 144, 5 স্কোয়ার সমান 25 সমান 169, আর সেটা পেয়ে যাচ্ছি 13 হোল স্কোয়ার। অতএব এ বি সমান কত 13 সেন্টিমিটার। আর রম্বস যেহেতু তাহলে এ বি বিসি সিডি এডি সব কটা বাহু কত হবে 13 সেন্টিমিটার। অতএব রম্বসের পরিসীমা 4টে বাহু তো সমান, তাহলে বাহু গুণিতক 4 সমান 13 4 52 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা 6 প্রশ্নে যাব, 7 প্রশ্নে। 7 প্রশ্নে কি রয়েছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, একটা ত্রিভুজ রয়েছে তার পরিকেন্দ্র ও। আগে বৃত্তটা এঁকে নেব। এই বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে এবিসি, এ বি সি, তার পরিকেন্দ্র হচ্ছে ও। কি দেওয়া আছে আর এ ও সি সমান 110 ডিগ্রি, এ ও সি এটা রয়েছে 110 ডিগ্রি। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে কোণ এবিসির মান কত, কোণ এবিসি সমান কত। তা দেখো এসি বৃত্তচাপের উপর, এই যে এসি বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। কেন্দ্রস্থ কোণ সমান কোণ এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে কত এবিসি। এবার আমরা কি জানি, একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কোণ এবিসি আমরা পেয়ে যাব, বৃত্তস্থ কোণ হচ্ছে হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এওসি, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে চলে আসছে হাফ ইন্টু এওসি কত রয়েছে 110 ডিগ্রি সমান কত 55 ডিগ্রি। তার মানে 4 দাগে 7 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত 55 ডিগ্রি। এবার 4 দাগে 8 অঙ্কটা দেখে নেবো কি রয়েছে, cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2। এই টাইপের অঙ্ক অনেকবারই করানো হয়েছে, তো এটাকে সলভ করে নিই। কি আসবে cos থিটা sec বলতে আমরা কি জানি 1/cos সমান 2। লসাগু করলে কি পাবো cos, cos cos গুণ করলে cos স্কয়ার, cos cos ভাগ করলে 1, একের সঙ্গে 1 গুণ করলে 1 ইকুয়াল টু 2। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 সমান এদিকে পেয়ে যাচ্ছি 2 cos থিটা। সূত্রে সাজানোর জন্য একই দিকে আনবো cos স্কয়ার থিটা, এই প্লাস 2 cos থিটা এপারে এলে মাইনাস 2 cos থিটা আর প্লাস 1 যেমন ছিল তেমনই। তাহলে একটু সূত্রে সাজিয়ে লিখি, কি আসবে cos থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos থিটা ইন্টু 1 আর 1 স্কয়ার। তাহলে এটা আসছে কি a মাইনাস বি এর হোল স্কয়ার। তাহলে পেয়ে যাচ্ছি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা সমান 1। cos থিটা 1 হলে sec থিটা কত পাবো, sec থিটা হচ্ছে cos এর উল্টো 1/cos, 1/1 সমান 1। কার ভ্যালু জানতে চেয়েছে, জানতে চেয়েছে cos টু দা পাওয়ার 121 থিটা প্লাস sec টু দা পাওয়ার 123 থিটা। তাহলে দেখো মানগুলো বসিয়ে দিই, cos বলতে কত হয়েছে 1, 1 টু দা পাওয়ার 121, এটা 1 টু দা পাওয়ার 123। 1 কে 121 বার গুণ করলে 1, আর 1 কে 123 বার গুণ করলেও 1, 1 প্লাস 1 সমান 2। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার 4 দাগে 9 অঙ্ক দেখে নেব কি রয়েছে, tan 2a সমান রয়েছে cot a মাইনাস 18 ডিগ্রি। এখান থেকে জানতে চেয়েছে এর মান কত। তাহলে দেখো তা আমরা কি করবো, tan আর cot যে আলাদা আলাদা রয়েছে একে একই টার্মে আনবো। ট্যানটাকে আমরা কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 2a, আর এদিকে রয়েছে cot a মাইনাস 18 ডিগ্রি। দেখো দুদিকে cot cot উঠে যাবে, 90 ডিগ্রি মাইনাস 2a সমান a মাইনাস 18 ডিগ্রি। তাহলে পেয়ে যাচ্ছি মাইনাস 2a প্লাস এটা এলে মাইনাস a মাইনাস 18 ডিগ্রি আর উপরে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে মাইনাস 3a সমান এটা কত পেয়ে যাচ্ছি মাইনাস 108 ডিগ্রি। দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হলে
এ সমান 108/3 ডিগ্রি, 3 3 9, 3 6 18। তাহলে আমরা এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি? 36 ডিগ্রি। এরপর 10-এর অঙ্কে যাব। 10-এর অঙ্কে কি বলেছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি লোহার গোলককে গলিয়ে একটি নতুন গোলক তৈরি করা হলো। তাহলে সেই নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? ধরে নিচ্ছি নতুন গোলকের ব্যাসার্ধ আর একক। একক না, এখানে কি রয়েছে? এককটা সেমি, তাহলে আর সেমি। এবার দেখো, যে নতুন গোলকটা আমরা পাবো তার আয়তন অবশ্যই যে 3টে গোলককে গলিয়ে আমরা পাচ্ছি সেই 3টে গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান। তাহলে নতুন যে গোলকটা তার আয়তন আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। সেটা কার সঙ্গে সমান হবে? 3টে যে গোলক রয়েছে, প্রথম হচ্ছে 4/3 পাই আর বলতে 3 কিউব, 4/3 পাই 4 কিউব, 4/3 পাই 5 কিউব। মানে ব্যাপারটা কি হলো? 3 সেমি যে গোলক ছিল তার আয়তন হচ্ছে 4/3 পাই, ব্যাসার্ধে কিউব বলে 3 কিউব। একই রকম 4 সেমি ব্যাসার্ধে গোলকের জন্য 4 কিউব, 5 সেমি ব্যাসার্ধে গোলকের জন্য 4/3 পাই 5 কিউব। এবার দেখো, দুই দিক থেকে আমরা 4/3 পাই যদি কমন নিয়ে নিই, আর কিউব এখানে কমন নিচ্ছি, 4/3 পাই কমন নিলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 4/3 পাই ক্যান্সেল হবে, আর কিউব সমান 3 কিউব বলতে 27, 4 কিউব সমান 64, 5 কিউব সমান 125, যোগ করলে 216, সেটা আসছে 6 কিউব। তাহলে আর সমান আমরা পেয়ে যাচ্ছি 6। তবে তাহলে কি পেলাম? যে নতুন গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত? 6 সেন্টিমিটার। এরপরে আমরা 11 অঙ্কেতে যাব। 4-এর দাগের 11 অঙ্ক কি রয়েছে? বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, তার ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক, উচ্চতা এইচ একক। তাহলে এইচ বাই ভির মান কত? তা প্রথমে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক। তাহলে বলো ভি সমান কি পাবো? আয়তনটা শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার। এইচ তো দেওয়া রয়েছে উচ্চতা। আর ভূমির ক্ষেত্রফল কি রয়েছে? ভূমির ক্ষেত্রফল রয়েছে এ। ভূমিটা তো হয় বৃত্তাকার, সেটা সূত্র পাই আর স্কোয়ার। জানতে চেয়েছে কি? এ এইচ বাই ভি। তাহলে দেখো, এ বলতে পাই আর স্কোয়ার, এইচ তো থাকলো আমার, আর ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ক্যান্সেল হবে, 1/1/3 সমান চলে আসবে, 3টা উপরে গেলে 3। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4-এর দাগের শেষের অঙ্কে চলে এসেছি। কি রয়েছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 রয়েছে সামেশন এফআই এক্সআই। সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস কত রয়েছে? কে। আর রয়েছে সামেশন এফআই, এটা রয়েছে 20। তাহলে কে এর মান কত? তো গড়টা দেওয়া রয়েছে 8.1। যৌগিক গড় নির্ণয় যে সূত্র তোমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে, মানে ডিরেক্ট মেথড, সেখানে আমরা কি জানি? যে যৌগিক গড় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা কত রয়েছে? 8.1। মানগুলো বসিয়ে দিই। সামেশন এফআই এক্সআই বলতে 132 প্লাস কে বাই, দেখো সামেশন এফআই 20, 8.1। তাহলে 132 প্লাস কে সমান 20 দিয়ে গুণ করলে 20 একে 20, শূন্য থাকবে, 20 8 160, আর 2 162, শূন্য আগে দশমিক। তার মানে পেয়ে যাচ্ছি কে সমান কত? 162 মাইনাস 132 সমান 30। এটাই। তো একটু বলি, এই অঙ্কটা যেমন দেওয়া আছে তেমনই করলাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমাদের বইতে বা টেস্ট পেপারে যে অঙ্কটা থাকে সেটা অ্যাকচুয়াল কি থাকে? যে সামেশন এফআই এক্সআই সমান 132 প্লাস কত থাকে? 5k। আর সামেশন এফআই সমান এটা 20 দেওয়াই থাকে, যা আছে তাই। আর এক্স বারটা যৌগিক গড় কত? 8.1। এক্ষেত্রে কিন্তু শুধু 132 প্লাস কে আছে, যেমন আছে আমি তেমনটাই করলাম। তোমাদের এই অঙ্কটা করানো হয়েছে, তবুও আমি হোমওয়ার্ক দিলাম। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও যে এক্ষেত্রে কে এর ভ্যালুটা কত আসে, কে সমান কত আসে। তা আজকের WBH এর টেস্ট পেপারে যে C6 পেজ তার
1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের ডিটেলস এবং নিখুঁত সমাধান তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারবে, কেননা প্রতিটা অঙ্কের পেছনে যে যুক্তি বা সঠিক রিজন, সঠিক লজিক তা আমি দিতে পেরেছি। আশা করবো এর মাধ্যমে তোমাদের প্রিপারেশন আরো খুব ভালো হবে। তো একটু বলে রাখি যে দেখো, এই প্ল্যাটফর্ম থেকে আমি রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা যখন সলভ করার দরকার ছিল তখন দিয়েছি, এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিএইচ এর টেস্ট পেপার দুটো একসঙ্গে আমি দিয়ে চলেছি। তা বুঝতেই পারছো তোমাদের জন্য একটা পরিশ্রম করছি আমি, সেই পরিশ্রমটা সার্থক হবে তোমাদের অঙ্কে যদি ভালো মার্কস আসে। আর সেটা আসবে শুধুমাত্র আমি পড়ালে হবে না, তোমাদের এই ক্লাসগুলো খুব ভালো করে দেখতে হবে এবং কন্টিনিউ তোমাদের প্রিপারেশন নিতে হবে আর খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটু বলি, এত রকম কম্বিনেশন তোমরা সম্পূর্ণ এই প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে পাচ্ছ। তাই আমার হার্দিক অনুরোধ, আমি রিকোয়েস্ট রাখবো তোমাদের কাছে, যারা অবশ্যই চ্যানেলে নতুন রয়েছো, নতুন হচ্ছে ক্লাসগুলো দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা অঙ্কের ভালো প্রিপারেশন নিতে পারো। এখানে কোনো জায়গায় তোমাদের লজিক ঠিকঠাক দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় যতটা যা রিজন আছে, যতটা যুক্তি আছে আমার জানা, আমার সাধ্যমতো আমি সেই যুক্তিগুলো তোমাদের সামনে ফুটিয়ে তুলেছি। তা তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে হোক, বাকি সাবজেক্টগুলোও খুব ভালো করে প্রিপারেশন নাও। মাধ্যমিক পরীক্ষা জীবনে একবার, আর সেই জীবনে একবারের পরীক্ষায় তোমাদের অবশ্যই বাজিমাত করতেই হবে। আর অঙ্কের ব্যাপারে আমি রয়েছি। আর একটু বলি যে তোমাদের যদি পাঠ্যপুস্তকের কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে, ওয়ান শট ভিডিওর প্রয়োজন হয়, অতি অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধানের জন্য। তা বেশি বকবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আশা রাখবো তোমাদের প্রিপারেশন ভালো চলছে এবং চলবে, এবং মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এবং তোমরা খুব ভালো একটা স্কোর পাবে, বাবা মার সম্মান বাড়বে, তাদের মুখ উজ্জ্বল হবে এবং তোমাদের পরিশ্রম সার্থকতা পাবে। তা অনেক অনেক আশা রেখে আজকে এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি একই রকমভাবে ডব্লিউবিএইচ এবং এবিটিএ টেস্ট পেপার সলিউশনের মাধ্যমে তোমাদের প্রিপারেশনের পথটা আরও সুগম করে তুলব। তা আজকের পর্ব এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।